হাই, গুড মর্নিং। তোমাদের থার্ড সেমিস্টার অনার্সের একটা ছোট্ট ক্লাস আজকে তোমাদের সঙ্গে নেব। একটা ছোট্ট বিষয় তোমাদের তৃতীয় অধ্যায়ে আমরা পড়াচ্ছি। আমি পড়াচ্ছি, তোমাদের প্রথম ক্লাস হয়েছে। আজকে যেটা মানে কৃষি সম্প্রসারণ, এবং আজকে যেটা টপিক হচ্ছে যে ল্যান্ডলর্ডস অ্যান্ড পেশেন্টস বলে তোমাদের একটা অংশ রয়েছে। এখানে প্রভু এবং তার যে কৃষক, মূলত কৃষক কারা এই সময় ছিলেন এবং তাদের পজিশন কেমন ছিল, সেই বিষয়ে একটা ছোট্ট অংশ আমি তোমাদের সাথে ডিসকাস করব। এটা যতটা না প্রশ্নের ততটা জানা, এটা এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু জানতে হবে। আর তোমাদের প্রথম থেকে আমি বলে আসছি যে আদি মধ্যযুগের যে পিরিয়ডটা, এটা অত্যন্ত একটা বলা হয় ফরমেশন পিরিয়ড। কারণ মুসলিমরা আসার আগে নানান ঘটনা ঘটেছে, নানান নতুন জিনিস হয়েছে, নানান পুরনো জিনিস নষ্ট হয়েছে, যার ফলে একটু বুঝতে অসুবিধা হতে পারে। কিন্তু জাস্ট ভালো করে আমি 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 তোমাদের চেষ্টা করি এবং এখনও চেষ্টা করছি যতটা পারা যায় বোঝার। হয়তো যদি ডাইরেক্ট ক্লাস হতো কলেজে তাহলে হয়তো আরও ভালো করে তোমাদের বোঝাতে পারতাম, তবুও চেষ্টা করছি। আজকে যেটা টপিকটা সেটা হচ্ছে যে ভূমিদাস আদি মধ্যযুগে, মানে 6th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি পর্যন্ত আদি মধ্যযুগে ভূমিদাস ছিল কি ছিল না, মানে যারা চাষবাস করছিলেন তারা কারা ছিল। টপিকটা ল্যান্ডলর্ড আর পেশেন্টস, এটা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে। সেই বিতর্কটা আমি আজকে তোমাদের সাথে জাস্ট ছোট্ট করে आलोचना हो। तो यही डिस्कस करना है कि वो जो लैंडलॉर्ड्स, उसके लैंडलॉर्ड्स एक तरफ और एक तरफ जिसको हम सार्फ बोलते हैं, भारतवर्ष में सार्फ था कि नहीं था। আচ্ছা, প্রথমে তোমাদের আমি বলে নিই, আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম যে গত সেমিস্টারে কলেজে, সেটা হচ্ছে যে কৌটিল্য অর্থশাস্ত্রে বলা হয়েছে যে কত রকমের দাস। এখানে কিন্তু আমি এখানে কিন্তু ভূমিদাস, ওখানে কিন্তু আমি দাসের কথা বলছি। ওই যে দাস কত রকম ভাবে সৃষ্টি হতে পারে, মানে হতে পারেন, তার তো তথ্য আছে কৌটিল্য অর্থশাস্ত্রে। এবং ওখানে দেখবে নানান ধরনের দাসের কথা বলা হয়েছে, দাসদের মুক্তির কথা বলা হয়েছে, কারা কারা দাস হতে পারবেন, দাস হলে তার কি 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 করণীয়, दासत्व থেকে মুক্তির কি কি করণীয়, ये सब बारे में उन लोग वहाँ पर डिस्कशन हुआ था। कैसे कैसे दासत्व से मुक्ति मिलना है, कैसे कैसे होता है, प्रोविजन क्या था, তো এসব ব্যাপারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে যেটা হচ্ছে ভূমিদাস, তাহলে আদি মধ্যযুগে আমি তোমাদের প্রথম যে কাঠামোটা আমি বলে দিই। আমরা গত কয়েকটা ক্লাস ধরে আলোচনা করছি আদি মধ্যযুগে ভারতবর্ষে গুপ্তযুগের পরবর্তী গুপ্তযুগ থেকে যে সামন্ততান্ত্রিক কাঠামো আমাদের ভারতবর্ষে, বিশেষ করে উত্তর ভারতবর্ষ এবং দক্ষিণ ভারত ইনক্লুডিং দক্ষিণ ভারত, যে পরিকাঠামোটা চলে আসছে, সেই পরিকাঠামোর ভেতরে জমি রাজা কি করেছিলেন, আমরা যে মেন বিষয়টা বারবার আলোচনা করছি, রাজা এবং কোনো উচ্চ ব্যক্তি, যারা ধনী ব্যক্তি, তিনি জমিদান করছেন। আমি রাজার কথাটাই বারবার বলছি, আদি মধ্যযুগে রাজা জমিদান করছেন, এবং এই জমি দান করার সঙ্গে সঙ্গে যেটা কি হচ্ছে, তিনি ওই এলাকার, মানে বারবার আমি যেটা বলছি, তিনি ওই এলাকার কৃষক, পুকুর, জমি, গাছ, ফলের গাছ, সমস্ত কিছু তাকে দিয়ে দিচ্ছেন, যাকে তিনি দান করছেন। जिसको दे रहे दान में जमीन, वो सब कुछ उनके नाम में ही जा रहा है। ये बात हम लोग को क्लियर अपने दिमाग में रखना है। মানে মাথাতে সবসময় এটা পরিষ্কার রাখবে যে আদি মধ্যযুগে কিন্তু ল্যান্ড ট্রান্সফার হয়েছিল, তাহলে কিন্তু বিষয়গুলো অত্যন্ত পরিষ্কার থাকবে তোমাদের কাছে। সেটা হচ্ছে যে যেটা ব্যাপারটা দেখা গেল, যে ঐতিহাসিক দুইজনের মধ্যেই বিতর্কটা সব থেকে বেশি দেখা গিয়েছিল, সেটা হচ্ছে একজনের নাম যে হরবন্স মুখিয়া, ডক্টর হরবন্স মুখিয়া, আর একজনের নাম আমরা বিখ্যাত ঐতিহাসিক, আমরা যাকে সামন্ততন্ত্রের জনক, ভারতবর্ষে যিনি প্রবক্তা তত্ত্বটার, তিনি হচ্ছেন রামশরণ শর্মা, ঐতিহাসিক রামশরণ শর্মা। তো এনাদের দুজনের মধ্যে ডিবেটটা কি, যে ভূমিদাস ব্যবস্থা আদি মধ্যযুগে ছিল কি ছিল না। তাহলে হরবন্স মুখিয়া যেটা বলছেন, তাহলে এরপর শুরু করা যাক। ডক্টর হরবন্স মুখিয়া তিনি মন্তব্য করছেন ভারতবর্ষের আদি মধ্যযুগে ভূমিদাস ব্যবস্থা ছিল না। আর তোমাদের বলে দিই ভূমিদাস কারা। যারা ভূমিদাস বলতে যারা জমি চাষবাস করেন,
যাদের নিজের কোনো জমি নেই, তারা শুধু চাষবাস করেন। হতে পারে সেটা মাইনের বিনিময়ে হতে পারে, আবার বিনা মাইনের বিনিময়ে হতে পারে। এখন এইরকম মানে ল্যান্ড যাদের নামে জমি নেই, এরকম সম্প্রদায় যারা চাষবাস করছেন, তাদেরকে এখানে ভূমিদাসের টার্মটাকে ইউজ করা হয়েছে। হরবংশ মুখিয়া বলছেন যে আদি মধ্যযুগে আমাদের দেশের যে জমিগুলো ছিল অত্যন্ত উর্বর। এখন উর্বর হওয়ার কারণে এদেশে ভূমিদাস প্রথার উদ্ভবই হয়। ডিবেটটা ভালো করে বুঝবে। হরবংশ মুখিয়া বলছেন আমাদের দেশে জমি উর্বর, সেখানে চাষবাস তো খুব ভালো হয়েছে, তো সেখানে উর্বর হওয়ার কারণে এখানে আমাদের দেশেতে একদমই ভূমিদাস প্রথার কোনো উদ্ভব হওয়ার কোনো জায়গায় নেই। কৃষকরা নাকি ভালো প্রোডাকশন করতে পেরেছে। রামশরণ শর্মা তিনি বলছেন যে একথা সত্যি কথা, যে যখন জমিদান করা হচ্ছে, রাজারা যখন জমিদান করছেন কাউকে, এবং সেখানে মানে যিনি গ্রহীতা, সেখানে গ্রহীতা কি হচ্ছে বলতো, ভূমিজ সম্পদ এবং প্রজা এবং কৃষক, তার যে এলাকার এবং তার এলাকার যারা কারিগর, সেই কারিগরদের সহ তিনি দান করে দিচ্ছেন তাকে। ওকে, এবং রামশরণ শর্মা বলছেন এই যে এলাকাটায় দান করা হচ্ছে, ওই এলাকাটাতে ভূমিদাস যারা জমি চাষবাস করেন, বিনা মানে তাদের নামে জমি নেই, যারা চাষবাস করেন, সেই একটা সম্প্রদায় ভারতবর্ষে আদি মধ্যযুগে আবির্ভাব কিন্তু ঘটেছিল। তার মতে এদেশে ইউরোপীয় সিস্টেমের যে ইউরোপের যে দাস ব্যবস্থার কথা আমরা জানি, রোমান সাম্রাজ্যের কথা আমরা জানি, সেখানে সেই স্টাইলের ভূমিদাস বা দাস আমাদের দেশে উপস্থিত নেই, আদি মধ্যযুগে আমরা পাই না, এটা ঠিক। কিন্তু এটা কিন্তু আমাদেরকে মানতে হবে যে কৃষকরা, ধরো ब्राह्मण के जमीन दान करा हुआ है, किसी ब्राह्मण को जमीन दे दिए राजा ने, उस जमींदार के अंडर में जो भी खेती बाड़ी करने वाला कृषक थे उनके नाम में भी जमीन तो है, ऐसे ही है, लेकिन उसका मालिक को ट्रांसफर कर दिया गया है। আর আমি তোমাদের একটা ক্লাসে তো বলেছিলাম যে ভারতবর্ষে জমি কিন্তু সব কৃষকদের কাছে জমি ছিল না। তাহলে যে জমি মানে যারা একটু স্ট্যান্ডার্ড কৃষক, যারা একটু স্ট্যান্ডার্ড জাতির দিক দিয়ে তারা যাদের একটু উন্নত রয়েছে, তারা কিন্তু জমি পাচ্ছেন চাষবাস করার জন্য। তাহলে যে সমস্ত কৃষক তার নিজের জমি চাষ করতেন এবং সেটা উদ্বৃত্ত উৎপাদন করে তা কাকে দিতেন? তার মালিককে দিতেন। তারপরে এখানে ব্রাহ্মণ পাচ্ছেন। এরপরে কি হচ্ছে, ভূস্বামীকে দিতে হতো, তেমনি ভূস্বামীর এবারে কি দেখো, এখানেতে যখন ল্যান্ড ডোনেশন দেওয়া হচ্ছে তখন মানে আদি মধ্যযুগের ভিন্ন ভিন্ন রাজবংশে যেটা দেখা গিয়েছে, আমাদের দক্ষিণ ভারতে কিছু অংশ দেখা গিয়েছে, ওখানে তো মানে ফিউডাল লর্ডস ছিল আর একদা কৃষকদের কাছে নিজেদের জমিও ছিল। আমরা তো চোলদের মানে ভূমি মানে অর্থনীতি পড়তে গিয়ে এটা পড়েছি যে ল্যান্ডলর্ডসরা ছিল এবং কৃষকদের আবার নিজের নামেও জমি ছিল, এমন স্ট্রাকচার ওয়া পার রাখা গেয়া থা। তো এখানে বলছেন যে কৃষক তো তার নিজের জমিতে প্রোডাকশন করছেন এবং জমি যিনি মালিক তাকে যতটা দেওয়ার, যতটা পরিমাণ ট্যাক্স ধার্য হয়েছে তাকে তো দিচ্ছেন। উপরন্তু ব্রাহ্মণের নিজে অর্থাৎ যিনি জমিদান পেয়েছেন তার জমিতে এক সম্প্রদায়কে গিয়ে চাষবাস করে দিতে হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অতিরিক্ত সেই ভূস্বামী নিয়ন্ত্রিত জমিতে চাষ করতেও সে বাধ্য ছিল। অর্থাৎ এক তো নিজের জমি চাষ করছে, আবার তাকে ওই যেহেতু ব্রাহ্মণ জমি পেয়েছেন তার জমি তো ফ্রি, এখানে বলে দিচ্ছি কথাটা, ফ্রিতে চাষবাস করে দিতে হবে, এটা কিন্তু বলা ছিল। রামশরণ শর্মা বলছেন যে অতিরিক্ত শ্রম এবং উৎপাদন ছিল ভূস্বামীর পুরোপুরি যিনি মালিক তার স্বার্থে, এবং কৃষক সেই দায় মুক্ত ছিল না। অর্থাৎ কৃষক কিন্তু তার এই যে মালিক যে জমি আছে তা চাষবাস করবো না এমনটা কিন্তু নয়, কারণ ওখানে রাজা বলে দিয়েছেন যে ওই যে কপার প্লেটগুলো আমরা যেগুলো পেয়েছি আদি মধ্যযুগে, বিশেষ করে আমি বলবো পাল যুগে, সেন যুগে তো পাওয়া গিয়েছে বাংলায়, পল্লবদের এতে তো রয়েছে। আমি নিজে মহারাষ্ট্রে একটা এরকম কপার প্লেট দেখে এসেছি, সেখানে স্পষ্ট লেখা আছে যে এই জমি যাকে দেওয়া হচ্ছে তার কথা শুনতে সে বাধ্য। তোমাদের তো একটা কথা বলেছিলেন যে কতগুলো ল ছিল, সেই ল গুলো পর্যন্ত মানতে বাধ্য। সেখানে কিন্তু কৃষকদের বাধ্য করা হয়েছে চাষবাস করার জন্য। অর্থাৎ রামশরণ শর্মা যেটা দেখাচ্ছেন, যে সমস্ত কৃষকদের জমি নিজেরা চাষ করছেন, উপরন্তু তারা ওই ব্রাহ্মণদের জমি বা যারা গ্রহীতা তাদের জমি চাষ করে দিচ্ছেন, একটা কথা। আর যাদের জমি ছিল না
তাদেরকে তো এমনিতেই ওই মালিক বা যিনি গ্রহীতা তাকে তো এমনিতেই তাকে চাষবাস করাচ্ছেন। অর্থাৎ রামচরণ শর্মা বলছেন যে এই যে প্রক্রিয়াটা বিনা পারিশ্রমিকে ওই ব্রাহ্মণের বা ওই গ্রহীতার জমি চাষ করে দেওয়ার যে ব্যাপার, সেইটাই হচ্ছে দাস প্রথার নামান্তর। মানে ওটাই তো দাস, যেটা रोमे दास ছিল बिना पारिश्रमिक के जमीते खेती बाड़ी করে দেওয়া। वहां पर खेती बाड़ी करने के लिए कुछ भी पैसा नहीं मिलेगा, खाने के लिए शायद मिल सकता है, लेकिन खेती बाड़ी करने के लिए बिना पारिश्रमिक अर्थात पैसे वैसे नहीं मिलेंगे। वो जो काम था वो तो रोमन पीरियड में था, यूरोपीय था। यही सिस्टम आर एस शर्मा बोल रहे हैं कि वही वाला सिस्टम भारत में भी था, और इसी का ही नाम है दास सिस्टम, जो है लैंड से रिलेटेड जो दास है वो भारतवर्ष में आदि मध्ययुग, इसको हम अर्ली मेडिवल पीरियड बोलते हैं, उसमें भी आया था। हरबंश मुखिया এই কথাটা স্বীকার করতে চান না। রামচরণ শর্মা তার বিখ্যাত যে গবেষণা গ্রন্থ আমরা জানি ইন্ডিয়ান ফিউডালিজম, তার বিখ্যাত রিসার্চ পেপার বই, এই ভারতবর্ষের সামন্ততন্ত্র, এই বইয়ের গবেষণাতে তিনি দেখাচ্ছেন, তিনি উদাহরণ সহযোগে দেখাচ্ছেন যে সত্যি করে ভারতবর্ষে দাসপ্রথার উত্থান ঘটেছিল। কেমন করে না, গাঙ্গেয় উপত্যকায় দাসপ্রথার যে উৎপত্তি মানে উপস্থিত ছিল তার উদাহরণ তিনি পেশ করছেন। তিনি বলছেন যে যখন স্বাধীন হয় আমাদের ভারতবর্ষ 1947-এর কাছাকাছি গঙ্গা উপত্যকাতে তিনি দেখছেন যে যারা যারা বড় বড় চাষি, নামকরা বড় বড় চাষি রয়েছেন, ভূস্বামী রয়েছেন, মানে আমি ভূস্বামী টার্মটাই বা বলবো, উনিও টার্মটা ল্যান্ডলর্ড ইউজ করেছেন, যেই বড় বড় ভূস্বামীরা ছোট ছোট নিম্ন বর্গের কৃষকদের দিয়ে চাষবাস করাতো। তিনি তার রিসার্চ পেপারে মানে এই ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থে কিন্তু বলেছেন। এই প্রথা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছিল, অর্থাৎ 1947-এর কিন্তু এটা প্রথা নয়, এটা অনেক দিন আগেকার প্রথা, যে উচ্চ বর্ণের কৃষকরা নিচে নিম্ন বর্ণের কৃষকদের দিয়ে চাষ করাতেন, এবং সেটা এখনো ভ্যালিড, এখনো ভারতবর্ষে ভ্যালিড। বড় বড় জমিদাররা কোনোদিন নিজে জমি চাষ করেন, একদম নিচু সম্প্রদায়ের এখন তো স্যালারি দিয়ে দেওয়া হয়, তো সেই ধরনেরই চাষবাসের ব্যবস্থা কিন্তু ছিল, যার জন্য এবং এই প্রথাটার নাম তিনি মানে বার করেছে, সেটা হচ্ছে হাড়ি আর বেগারি, এই দুটো টার্ম তিনি পেয়েছেন তার রিসার্চ গ্রন্থে, যে এই যে চাষ করা, যুগ যুগ ধরে চাষ করা প্রথাটা হাড়ি এবং বেগারি দুই ধরনের নামে পরিচিত ছিল আর জায়গা অনুযায়ী। তিনি আরো তার রিসার্চ পেপার উদাহরণ দিয়ে দেখিয়েছেন আমাদের বিহারের মুঙ্গের এবং যে ভাগলপুর যে এলাকা, সেখানেতে উৎখননের ফলে আমরা জানি যে বিহারে পাল সাম্রাজ্য রাজত্ব করছিল, এবং পাল রাজাদের আমি কিছুক্ষণ আগেই বললাম, कुछ देर पहले हमने बोला कि बहुत सारा कॉपर प्लेट मिला है पाल शासन काल के दौरान। उस कॉपर प्लेट में लिखा गया है कि एक ब्राह्मण को किस तरीके का जमीन दान किया जा रहा है। ওই কপার প্লেটের যে উদাহরণ দেওয়া হয়েছে দান করার সঙ্গে সঙ্গে দুটো টার্ম কথা পাওয়া গেছে, দুটো টার্ম, সেই টার্মটার নাম হচ্ছে সর্বপিদ পরিহর্তা। এই টার্মটা আর এস শর্মা বিভিন্ন পাল যুগের তাম্র শাসনেতে পেয়েছেন, এবং এই শব্দ দুটোর মানে হচ্ছে কৃষককে যাবতীয় বেগা শ্রম দিতে হবে, মানে দিতে হতো, এবং ভূমি হস্তান্তরের সঙ্গে সঙ্গে তারাও হস্তান্তরিত হতো। সর্বপিদ পরিহর্তা। রামচরণ শর্মা বলছেন পাল যুগের অনেক তাম্রশাসন বিহারের মুঙ্গের এবং মানে ভাগলপুর এলাকাতে পাওয়া গিয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে এই দুটো টার্ম সর্বপিদ परिहर्ता। इस टर्म से ये मतलब निकलता है कि जिस कृषक को, जिस फार्मर को इस मतलब इस डोनेशन के जो जिस एरिया का लैंड को डोनेशन दिया जा रहा है, उस एरिया की जो कृषक है, फार्मर है, उसको क्या करना है, उसके प्रभु की जो जमीन उसको मतलब फ्री में उनको खेती बाड़ी करना है, पैसा नहीं मिलेगा, क्योंकि उस कॉपर प्लेट में ऐसा लिखा हुआ है। और सबसे बड़ी बात, जो लैंड उनको दिया जा रहा है ये भी लिखा है, जो लैंड उनको दिया जा रहा है इसके साथ साथ भूमि के साथ साथ कृषक जो है, वो फार्मर जो है, उसको भी वहीं पर ट्रांसफर किया जा रहा है। বাংলা যেটা আমরা বলবো সেটা হচ্ছে সর্বপিদ পরিহর্তা, যে কৃষককে যাবতীয় বেগার শ্রম দিতে হবে সেই মালিকের জন্য, আর একটা হচ্ছে ভূমি হস্তান্তরের সঙ্গে তারাও হস্তান্তরিত হচ্ছেন, অর্থাৎ কি হচ্ছে ভূমি যে তাকে দিয়ে দিচ্ছেন তো মালিক চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কৃষকটাও মালিকের চেঞ্জ, কৃষকের মালিকটাও চেঞ্জ হয়ে যাচ্ছে।
এটা কিন্তু আর এস শর্মা তিনি কিন্তু কপার প্লেটের রেফারেন্স তুলে কিন্তু দেখিয়েছেন, এবং যার জন্য তিনি দেখাচ্ছেন যে এই যে মানুষগুলো ট্রান্সফার হয়েছে সেই ট্রান্সফারের তথ্য থেকে তিনি ভূমিদাসের থিওরি বলছেন। আর এস শর্মার যে বক্তব্য সেটা হচ্ছে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলের যে চাষবাস, সেই চাষবাসের প্রমাণ তুলে তিনি বলছেন। আচ্ছা, প্রথমে বলে নি যে আর এস শর্মা বাড়ি হচ্ছে বিহারে, তো যার জন্য তিনি গঙ্গা নদী তীরবর্তী অঞ্চলের এবং বিহারের নিজস্ব যে কাল্টিভেশন প্রোগ্রামস, মানে যা প্রসেস হয়েছিল সেটা তিনি তুলে ধরেছেন। এবং আমরা জানি গঙ্গা নদী তীরবর্তী অঞ্চলেই তো আরবানাইজেশন হয়েছিল, গঙ্গা এবং তার উপনদীগুলোতেই, যার ফলে এই অঞ্চলটাতে স্পষ্ট তিনি দেখতে পেয়েছেন, রেফারেন্স পেয়েছেন। আর এস শর্মা তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান ফিউডালিজমে বলছেন যে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে গম চাষের থেকে ধান চাষ বেশি ভালো হতো, কারণ ওখানকার ল্যান্ড নাকি ভালো ছিল। এবং আমরা জানি যে তিনি বলেছেন যে এটা স্বাভাবিক, গম চাষের থেকে ধান চাষে বেশি লোক লাগে, কারণ আমরা জানি যে ধানকে চারা মানে রোপণ করা, তারপর সেটাকে নিড়ান দেওয়া, তারপর সেটাকে পাকলে কাটা, বলে বিপুল পরিমাণে কৃষকের প্রয়োজন হতো, চারা রোপণ করা থেকে শুরু করে মাঠে তোলা, বাড়িতে তোলা পর্যন্ত। এই কারণে বেগাশ্রম বা ভূমিদাস প্রথা জনপ্রিয় হয়েছিল गंगे उपत्यका अंचल, क्योंकि वहां पर धान ज्यादा होता था और गेहूं का जो प्रोडक्शन से ज्यादा धान में लोगों को ज्यादा लोगों को जरूरी था, जो फार्मर है उनको जरूरी ज्यादा था, जरूरी मतलब संख्या में ज्यादा लगता था। इसके चलते क्या हुआ, इन्होंने बोला कि एखानेते विपुल परिमाणे धान को बोने के कारण बहुत ही ज्यादा कृषक को इस्तेमाल किया गया जाता था उस वक्त। आज भी हमारे बंगाल, बिहार, उड़ीसा में बहुत सारे खेती बाड़ी करने वाले, धान का खेती बाड़ी करने के लिए बहुत सारे लोगों को लगता है, काम में लगाना पड़ता है, কৃষকদেরকে কাজে লাগাতে হয়। তো যার জন্য তিনি বলছেন যে এই যে জমিগুলো যেহেতু উর্বর ছিল, ওই জমিগুলো চাষবাস বেশি হতো এবং ওই চাষবাস করার জন্য প্রচুর কৃষকের দরকার পড়েছিল। আর এখানে যেহেতু শর্তে বলে দেওয়া হচ্ছে বেগার শ্রম দিতে হবে, আর এস শর্মা বলছেন এই বেগার শ্রম থেকেই ভূমিদাস প্রথার উত্থান ঘটেছিল आदि मध्य युगे। अर्ली मेडिवल पीरियड में जिन लोगों को खेती बाड़ी करने के लिए बिना पैसे से काम में लगाया जाता था, क्योंकि वहां पर ऑर्डर था, कॉपर प्लेट में सीधा लिखा हुआ है सर्वापीद परिहर्ता, कि वहां पर खेती बाड़ी करना ही है, मतलब ये पूरी तरह से कंपलसरी है। इसके चलते इतना धान होता है, गंगा की जो हमारा एरिया है वहां पर बिहार में, स्पेशली 2 डिस्ट्रिक्ट का नाम लिया गया, भागलपुर और मतलब मुंगेर, तो वहां से ही आर एस शर्मा बोल रहे हैं, वहां से ये कंसेप्ट आया, जो लैंड সার্ফ जिसको हम बोलते हैं ভূমিদাস। তো এই তত্ত্বের কিন্তু আগমন ঘটেছে, তিনি বলেছেন ভূমিদাস ব্যবস্থা ছিল। এবং ওনার সহযোগী আর একজন বিখ্যাত, সহযোগী বলতে একজন বিখ্যাত ঐতিহাসিক BNS যাদব, তিনিও বলছেন যে এই প্রথা আমাদের দেশে 1947 সালে শুধু নয়, অনেক আগে থেকে যুগ যুগ ধরে চলে আসছেন। অর্থাৎ তিনি আঙুলটা দেখাচ্ছেন কিন্তু সেই গুপ্ত যুগের পরবর্তী কাল থেকেই, এবং তিনি সাপোর্টে কথাবার্তা বলেছেন আর এস শর্মার। এবং তিনি উদাহরণ হিসেবে দেখাচ্ছেন যে গুপ্ত যুগের যে স্কন্দ পুরাণ রচিত হয়েছিল গুপ্ত এবং তার পরবর্তীকালে গুপ্ত যুগের শেষের দিকে, সে স্কন্দ পুরাণে কিন্তু এই রেফারেন্স আছে। BNS যাদব বলছেন যে চাষিদেরকে বেগার খাটার, অর্থাৎ মানে যারা খেতিবাড়ি করছেন লোগো বিনা পয়সা সে কাম করবানা, অর্থাৎ বিনা পরিশ্রমে খেতিবাড়ি করে দেওয়ার নিয়ম ওখানে নাকি প্রচলিত ছিল, এবং স্কন্দ পুরাণে তার উদাহরণ রয়েছে। তাহলে ভারতবর্ষের যে সমাজে এবং আদি মধ্য যুগে যে সমাজ ব্যবস্থা আমরা দেখব, একটা ক্লাস তোমাদের তো নেব, তখন দেখতে পাবে যে আমাদের আদি মধ্য যুগ, আমি বারবার বলছি তোমাদের সিলেবাসটা কিন্তু আর্লি মেডিভেল পিরিয়ড, এই সময়তে আদি মধ্য যুগে বর্ণ ব্যবস্থার ডিভিশন ঘটেছিল, অর্থাৎ বর্ণগুলো চেঞ্জ হয়েছিল। মানে আগে যেমন ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে ট্রেডিশন, ওই ট্রেডিশন কিন্তু ছিল না, এবং কাজের ভিত্তিতে পুরো চেঞ্জ হচ্ছে বর্ণ ব্যবস্থা। আমরা একটা ক্লাস দেখবো, তোমাদের আলোচনা করব তখন আমি, যে কাজের ভিত্তিতে এই যে ট্রান্সফার হচ্ছে এবং বর্ণ বিভাজন এবং জাতির যে বিকাশ ঘটছে, বর্ণ থেকে যে জাতির যে ট্রান্সফার হচ্ছিল আদি গুপ্ত যুগ এবং পরবর্তী গুপ্ত যুগের ক্ষেত্রে, এই যে ব্যাপারটা হয়েছে সেটাও কিন্তু এই দাস প্রথার উত্থান কিন্তু এই বর্ণ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
অর্থাৎ ভূমিদাস ব্যবস্থা, ওই যে ভূমিদাস সৃষ্টি হলো ওই যে জমিদান করার ফলে, তারা যখন সমাজে আসছেন সেই সমাজে তাদেরকে কিন্তু আলাদা ক্যাটেগরি দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে আলাদা জাতি বানিয়ে দেওয়া হচ্ছে। সেটার বিষয়ে আমি তোমাদের আলোচনা করব। অর্থাৎ আমাদের ভারতবর্ষে আদি মধ্যযুগে সমাজ গঠনও কিন্তু ভূমিদাস ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং একটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণভাবে ঘটছিল সেটা হচ্ছে যে মানে ভারতবর্ষের সমাজে মানে আমাদের যে শাস্ত্র, মানে প্রাচীন যদি শাস্ত্র আমরা দেখি, ব্রাহ্মণরা তো পড়াশোনা করার লোক, এবং ওখানে কিন্তু ভারতবর্ষের কোনো শাস্ত্রে কিন্তু ব্রাহ্মণদের চাষবাস করবেন এমন কিন্তু কথা বলা নেই। অর্থাৎ ব্রাহ্মণরা কিন্তু ওই পূজার্চনা নিয়ে থাকবেন এমন থাকবেন। এখন হতে পারে এখন তিনি ডোনেশন পাচ্ছেন, এখন তিনি জমির মালিক, তিনি কিন্তু কোনো শাস্ত্রে কিন্তু লেখা নেই যে ব্রাহ্মণ হলকর্ষণ করবেন। अर्थात ब्राह्मण को अपने आप खतीबारी करने जाएंगे ऐसा कुछ कहीं पर भी प्रोविजन नहीं लिखा हुआ था। क्योंकि हम लोग देखेंगे जब हम जाति सिस्टम्स पढ़ाएंगे तो वहां पर देखा जाएगा कि ये ब्राह्मण्स के जो हमारे देश में जो कैटेगरीज आए थे और ब्राह्मण्स को जिस तरीके से जमीन मिला था, तो उसमें वो लोग इस्तेमाल कर रहे थे अपना निचले हिस्से के लोगों को। মানে এই যে নিম্ন বর্গের মানুষদের ওখানে কিন্তু জমি চাষ করতে উচ্চবর্ণের লোকেরা বারবার বাধ্য করেছেন, মানে করতে হতো। শাস্ত্রগুলোতে এরকম ভাবে বিধানও দেওয়া হয়েছিল আদি মধ্যযুগে। তাই গুপ্ত পূর্ব যুগে বৈশ্যরা আমরা দেখি, যদি এই যে ল্যান্ডলর্ডের কথা, প্রথমে ল্যান্ডলর্ড এবং এই যে কৃষকদের দেখো ক্যারেক্টারটা কিভাবে পরিবর্তন হলো। যে গুপ্ত পূর্ব যুগে আমরা দেখতে পাই যে বৈশ্য সম্প্রদায় চাষবাসের সঙ্গে যুক্ত ছিল। এটাই তো আমরা দেখেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ক্ষত্রিয় তো রাজা হচ্ছেন, আর বৈশ্য সম্প্রদায় কি হচ্ছেন, চাষবাস করছেন, পরে বাণিজ্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। তা আমরা দেখতে পাচ্ছি গুপ্ত পূর্ব যুগে বৈশ্যরাই ভূমির মানে ভূস্বামী কৃষক হিসেবে যখন যুক্ত হচ্ছেন। কিন্তু আদি মধ্য যুগে গুপ্তদের পতনের পর যে নতুন জাতি ব্যবস্থার উত্থান ঘটছে সমাজেতে, সেখানে কিন্তু দেখবো যে এই বৈশ্য সম্প্রদায়কে নিচু কাস্টে নামিয়ে দেওয়া হয়েছে। এবং ওনাদের নিচু কাস্ট বলতে কি বোঝায়, যে শূদ্র ক্যাটাগরি, অর্থাৎ বৈশ্যদেরকে শূদ্র ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে এবং পরিণত করে দিয়ে তারা কৃষিজীবী শ্রমিকে পরিণত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ শাস্ত্রগুলো কিন্তু এরকম বিধান দিচ্ছেন আদি মধ্যযুগে। তাহলে আর বৈশ্য সম্প্রদায় সম্মান পাচ্ছেন না এবং তারা একদম ল্যান্ডলেস লেবার্স যেটা বলা হচ্ছে, শ্রমজীবী সম্প্রদায় কৃষকে পরিণত, মানে কৃষিজীবী শ্রমিকে পরিণত হচ্ছেন। এই পরিবেশের কারণেই ভারতবর্ষে যে আদি মধ্যযুগে সামন্ততন্ত্রের যে বিকাশ ঘটেছিল, এটা কিন্তু তার বারবার যে প্রমাণ, আমরা আর এস শর্মার যে বই সেটাতে আমরা জানতে পেরেছি যে ভারতবর্ষে যে সামন্ততন্ত্র হয়েছিল সেটা হয়তো ইউরোপিয়ান স্টাইলে ছিল না, কিন্তু ভারতবর্ষের সামন্ততান্ত্রিক বিকাশের যে নিচের ক্যাটাগরি ভূমিদাস ব্যবস্থা থাকার, কারণ সামন্ততান্ত্রিক তো একটা ত্রিভুজের মতো একটা স্ট্রাকচার। সামন্ততন্ত্রের ওপরে থাকবেন রাজা, তারপরে থাকবেন ধরো মন্ত্রী, তারপরে থাকবেন ভূস্বামী, তারপরে থাকবেন যে সমস্ত জমি কৃষকদের জমি রয়েছে তারা, আর একদম নিচে থাকবে ল্যান্ডলেস লেবার। তাহলে এটাতে সামন্ততন্ত্রের একটা স্ট্রাকচার। তো এখানে স্ট্রাকচারে আমরা দেখবো যে আদি মধ্য যুগেতে বৈশ্য সম্প্রদায়ের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে ল্যান্ডলেস লেবারেতে। এবং আমাদের দেশে কিন্তু সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছিল বারবার। সেটা ধরন হয়তো যে ইউরোপীয়দের মতো ছিল না, এটা কিন্তু প্রমাণিত। আর রামচরণ শর্মা কিন্তু বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন এবং অনেক ঐতিহাসিক সেটাকে গ্রহণযোগ্য বলে মেনেও নিয়েছে। তো বারবার বলছি, তোমরাও যেটা মাথায় রাখবে যে সামন্ততন্ত্রের আবির্ভাব, যেটাকে আমরা বলছি ফিউডালিজম কিন্তু আদি মধ্যযুগে ভারতবর্ষে এসেছিল, কিন্তু সেটা কিন্তু ইউরোপিয়ান স্টাইলে যদি আমরা খুঁজতে চাই তাহলে কিন্তু সেটা পাবো না। তাহলে কিন্তু মানে কারণ মানে ওই রকম স্টাইলে ছিল না, কারণ তাহলে কিন্তু সে মেগাস্তিনিসের মতো বর্ণনা হয়ে যাবে। কারণ মেগাস্তিনিস আমাদের দেশে এসে বলছেন যে আমাদের দেশে দাস ব্যবস্থা ছিল না। এখন দাসের ধরনটা ইউরোপিয়ান ধরনের মতো তিনি দেখতে চেয়েছিলেন। তিনি তো গ্রিক দূত হয়ে এসেছিলেন, যার ফলে তিনি গ্রিক দেশে যেভাবে দাস দেখেছেন তিনি তো ভারতবর্ষে এরকম দাস দেখেননি। তো সেই জন্য আমি বারবার বলছি তোমাদের যে ফিউডালিজম ভারতবর্ষে আদি মধ্য যুগে কিন্তু স্ট্রাকচারটা দেখা গিয়েছিল, তো কিন্তু ইউরোপিয়ান স্টাইলে কিন্তু ছিল। ওকে, তোমাদের আমি জানানোর জন্য জাস্ট বললাম যে এইখানে কোয়েশ্চেনটা শুধুমাত্র বিষয়টা হচ্ছে যদি তোমাদের পরীক্ষায় আসে যে ভারতবর্ষে আদি মধ্যযুগে কৃষকদের কি পরিণতিটা হলো এবং আদি মধ্যযুগে ভূমিদাস ব্যবস্থা ছিল কি ছিল না, আচ্ছা যদি থেকে থাকে তাহলে কিভাবে ট্রান্সফারটা হলো, সেইটা বিষয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করলাম। ওকে, চলো এখন এই পর্যন্তই। আমরা আবার তোমাদের সঙ্গে নতুন কোনো টপিকে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে।
মাঝে তোমাদের একটা এসএসসি ক্লাস অনলাইন হবে, আমি তোমাদের জানিয়ে দেবো। ওকে, ততক্ষণ পর্যন্ত বাই।